জমে গেছে খেলা। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে ম্যাচ জমে গেছে। কারণ হচ্ছে শুরুতে জিম্বাবুয়ে যেভাবে রান করছিল উইকেটগুলো ধরে রেখে চিন্তার ভাঁজ কিন্তু পড়ে গিয়েছিল বাংলাদেশ শিবিরে। সেই জায়গা থেকে 260-70 পর্যন্ত 160-70 পর্যন্ত 2 উইকেট, সেইখান থেকে 227 রানে 9 উইকেটে দিন শেষ করেছে জিম্বাবুয়ে। কোথায় আসলে জিম্বাবু ব্যাকফুটে চলে গেল আলোচনা করব, এবং বাংলাদেশ দল আগামীকাল কি করণীয়, কি করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন, তাহলে আসলে স্কিপ করে চলে যেতে পারেন। এই চ্যানেলটা আপনার জন্য না। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের সেকেন্ড টেস্ট নিয়ে, যা অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রামে। প্রথম টেস্ট বাংলাদেশ হেরেছে, সেকেন্ড টেস্টে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে প্রবলভাবে। তবে বাংলাদেশ দলটা সবসময় সম্ভাবনা জাগিয়ে আমাদেরকে নিরাশ করে। দেখা যাক সেকেন্ড টেস্টে কি হতে পারে। যতটুকু হয়েছে তা যদি বলি, জিম্বাবুয়ে শুরু থেকে ধীর গতিতে রান তুলতে থাকে, একেবারে ধীর গতিতে, 3-এর উপরে কখনোই রান রেট যায় নাই। কিন্তু যখন 160-62, 170 সম্ভবত 2 উইকেট ছিল, একটা রিটায়ার্ড ছিল, সেইখান থেকে বাংলাদেশ দল যেভাবে কামব্যাক করেছে, বিশেষ করে লাস্ট সেশনে কিন্তু বাংলাদেশ দল 7-7টি উইকেট জিম্বাবুয়ের তুলে নিয়েছে। সেইখানে কৃতিত্ব দিতে হবে বাংলাদেশ দলের স্পিনার, বিশেষ করে তাইজুল ইসলাম, যে 5টা উইকেট পেয়েছে। সাথে নাইম হাসান কিন্তু আরো 2টা উইকেট পেয়েছে, 5-2-7, আর একটা সম্ভবত তানজিদ হাসান সাকিব। তো যেভাবে বাংলাদেশ দল আসলে ঘুরে দাঁড়িয়েছে, এক কথায় অসাধারণ। পিচটা কিন্তু খুব বেশি যে বোলিং বান্ধব তা কিন্তু না, হালকা বাউন্স হচ্ছিল, টার্ন প্রথম দিকে খুব বেশি হচ্ছিল না, কিন্তু লাস্টের দিকে হালকা টার্ন হয়েছে। বলাররা বুদ্ধিমত্তার সাথে লাইন লেন্থ বজায় রেখে বল করাতে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা কিন্তু আপনার ভুল করেছে এবং উইকেটগুলা দিয়ে আসছে। বিশেষ করে তাইজুলের যে সম্ভাবনাটা হ্যাট্রিকের জাগিয়ে দিয়েছিল, অসাধারণ। সেকেন্ড উইকেটটা যেভাবে সে পেসের কাছে ব্যাটসম্যানকে বিট করেছে, এই জিনিসটা দেখার মতো ছিল, লক্ষণীয় ছিল, অনেক বেশি, অনেক সুন্দর ছিল, এবং হ্যাট্রিকের মতোই বল করেছিল 3 নম্বর বলটাও, এবং ক্যাচও কিন্তু উঠেছিল, একটু দূরে ছিল, ফিল্ডারের জন্য একটু না, বেশ কষ্ট করেছিল, ধরতে পারেন, একটু সাইডে ছিল, একবারে ক্রিজ থেকে মনে করেন 1 হাত দূরে পড়েছিল। তো সেখানে সাদমান হোসেন ড্রাইভ করেছিল, কিন্তু বলটা হাতের তালুতে লাগাতেই পারে নাই। তো এ নিয়ে বাংলাদেশ দল যেভাবে বল করেছে, আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দল লাস্ট সেশনে যেভাবে খেলেছে পুরাই আয়ত্তে নিয়ে নিয়েছে। কিন্তু প্রথম 2 সেশন কিন্তু জিম্বাবুয়ে ডোমিনেট করেছিল, বিশেষ করে টপ অর্ডার ব্যাটসম্যানরা কিন্তু খুবই ভালো খেলেছে। বাংলাদেশের বলাররা যেভাবে বল করছিল উইকেট টু উইকেট, সেই উইকেট টু উইকেট বলকে তারা বাউন্ডারি হাঁকাতে যায় নাই, একেবারে মনে করেন যে কি বলে ধৈর্য নিয়ে পড়েছিল, মাটি কামড়িয়ে পড়েছিল। তো সেখানকার সাধুবাদ জানাতে হবে জিম্বাবুয়ের টপ অর্ডার ব্যাটসম্যানদেরকে, কিন্তু মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডাররা একেবারে দাঁড়াতেই পারে নাই বাংলাদেশের বোলিং লাইন আপের উপরে। এই ছিল আজকের পর্যন্ত, যে 227 রান 9 উইকেটের বিনিময়ে 90 ওভার পুরোপুরি খেলা শেষ হয়েছে। এখন আগামীকাল হয়তো প্রথম 10-15 মিনিটের ভিতরে উইকেটটা তুলে নেবে 250 রানের ভিতরে বা 240-এর ভিতরে। তো সেইখান থেকে বাংলাদেশ দলের যে দায়িত্ব নিতে হবে ব্যাটসম্যানদেরকে। প্রথম ইনিংসে যদি জিম্বাবুয়ের চাইতে 100 রান বেশি করতে পারে, 100 রানে এগিয়ে থাকে বাংলাদেশ, তাহলে এই টেস্টে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা প্রবলভাবে থাকবে। সুতরাং এই 100 রান বেশি করতে হলে প্রায় 350 রান করতে হবে। তারা যদি 250 রানের ভিতরে অল আউট, আমার ধারণা হয়তো 240-এর ভিতরে অল আউট হয়ে যাবে। পরবর্তীতে বাংলাদেশ 340 রান করতে হবে। তো সেই ক্ষেত্রে দায়িত্বটা বরাবরের মতোই ব্যাটসম্যানদের
উপরেই পড়ে এবং বিশেষ করে টপ অর্ডার বাংলাদেশ দল টপ অর্ডার কিন্তু আপনার দেখা যায় অনেক বল খেলার পরে মোটামুটি একটা স্কোর করার পর উইকেটগুলো থ্রো করে আসে। বিশেষ করে নাজমুল হোসেন শান্ত যে প্রথম টেস্টের সেকেন্ড ইনিংসের কথাটা আমি বলতে পারি যে যেভাবে সে যে শট খেলে সে আউট হয়েছে একেবারে দৃষ্টিকটু লেগেছে, খুবই খারাপ শট খেলেছিল। এই ধরনের শট এই টেস্টে মানায় না। সুতরাং বাংলাদেশ দলের টপ অর্ডারদের উপরে দায়িত্ব থাকবে, বিশেষ করে এনামুল হক বিজয় অনেকদিন পরে, অনেক বছর পরে, সম্ভবত 3 বছর পরে সে দলে জায়গা পেয়েছে। সেই জায়গাটাকে যদি ধরে রাখতে হয় এনামুল হক বিজয়কে ভালো করতে হবে এবং আমার বিশ্বাস এনামুল হক বিজয় 2টা ইনিংসে মিলে ভালো করবে, অন্তত একটা 50 তার কাছ থেকে আমি আশা করি। সেই স্কিল, সেই পোটেনশিয়াল এনামুল হক বিজয়ের কিন্তু আছে। এখন খেলার অনিশ্চয়তার খেলা ক্রিকেট, তারপরে দেখা যাক সে কতটুকু কি করতে পারে। অপর প্রান্তে যে ওপেনার সাদমান, আমার সাদমানকে কেন নিল আমার মাথায় আসে না। জয় এর চাইতে বেটার ছিল আমার কাছে মনে হয় সাদমানের চাইতে। এনিওয়ে সাদমানের উপর আমি খুব বেশি একটা আশা করি না, কারণ প্রথম টেস্টে সে যেভাবে আউট হয়েছে, আউটের ধরন, ব্যাটসম্যান আউট হতেই পারে কিন্তু আউটের ধরনটা যদি দৃষ্টিকটু হয়, সেইখানে আমার 2টা কথা আছে যে এত বছর খেলার পরে এই ধরনের আউট কেন হবে। আউট যে কোনো ব্যাটসম্যানে হবে, হতেই পারে, কিন্তু খেলার ধরনটা বুঝতে হবে যে কোন টাইপের বল কোনভাবে খেলতে গিয়ে আউট হয়েছে। সেইখানে সাদমান হোসেনকে কাঠগড়ায় তার কারণেই যায়। প্রথম টেস্টে 2বারই খুবই বাজেভাবে আউট হয়েছে এবং মমিনুল হক ওয়ান ডাউন করতে নামবে। মমিনুল হক প্রথম টেস্টে 2 ইনিংসে মোটামুটি রান করেছিল, কিন্তু তার দরকার ছিল ইনিংসটাকে ক্যারি করা, তার রানটাকে আরও বিল্ড আপ করা, ইনিংসটাকে বিল্ড আপ করে সেঞ্চুরির দিকে নিয়ে যাওয়া, সেখানে ব্যর্থ হয়েছে নাজমুল হোসেন শান্ত এবং মমিনুল হক। পরবর্তীতে আসবে বাংলাদেশের মোস্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার মুশফিকুর রহিম। মুশফিকুর রহিম কিন্তু প্রথম টেস্টে 2 ইনিংসেই কিন্তু 4 রান করে 8 রান করে আউট হয়ে গেছে এবং মুশফিকুর রহিম যে ছন্দে নাই, তার ব্যাটের ধরন দেখলেই বোঝা যায় যে কোন বল সে কিভাবে খেলবে। আপনাকে কোন বল কোন সাইডে আপনি খেলবেন, ফিল্ডারটা তো আপনার নজরে রাখতে হবে, মাথায় রাখতে হবে, মুখস্থ থাকতে হবে যে এই শটটা আমি খেলবো, এখানে ফিল্ডার আছে কিনা। একটা ফিল্ডার বাইরে থাকে, ওই ফিল্ডারের কাছে ক্যাচ দিয়া আউট হয়ে যায় গালিতে। এটা হইল না। মাসাকাত যার বলে যেভাবে আউট হয়েছিল আর কি প্রথম টেস্টের প্রথম ইনিংসে বিশেষ করে। তো সেই দিকটা খেয়াল রাখতে হবে, রানে ফিরতে হবে মুশফিকুর রহিম, কারণ এক্সপিরিয়েন্স ধুয়ে তো আর পানি খাওয়া যাবে না, কিংবা আপনার গরম ভাতে এক্সপিরিয়েন্স তো আর মরিচের কাজ করে না, কাঁচা মরিচের কাজ করে না যে এক্সপিরিয়েন্স দিয়ে আমি একটু গরম ভাতের লগে এক্সপিরিয়েন্স গিলা খাই ফেললাম। এটা তো না, রান করতে হবে। রান না করলে অবসরে চলে যাওয়া উচিত মুশফিকুর রহিমের, কারণ বয়সও হয়ে গেছে, এখন আর নতুন করে ফর্মে কখন আর ফিরবে, তাই না। অনেক 95টা টেস্ট সম্ভবত মুশফিকুর রহিম খেলে ফেলছে। জিম্বাবুয়ের টোটাল দলের টেস্ট ম্যাচ হচ্ছে 95। তো সেই ক্ষেত্রে মুশফিকুর রহিমের উপরে রান অনিবার্য এক কথায়। তারপরে আসবে মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ কিন্তু প্রথম টেস্টে 2 ইনিংসেই রান করতে পারে না, ব্যর্থ হয়েছে। এই টেস্টে তার উপরে দায়িত্ব থাকবে রান করার। তারপরে জাকির আলী অনিক। জাকির আলী অনিক কিন্তু প্রথম টেস্টের 2 ইনিংসে মোটামুটি রান করেছে এবং সে মোটামুটি ধারাবাহিকভাবেই কিন্তু টেস্টে, ওয়ানডেতে, টি20তে রান করছে। এখন তার এই যে ফ্লোটা, এই ফ্লোটা ক্যারি করতে হবে, তার রানের এই ফ্লোটা ক্যারি করতে হবে। অন্তত একটা 50 তার কাছ থেকে আমরা আশা করব, কারণ সে দেখলাম যে 30-40 রান করতে পারে। যে প্লেয়ার 30-40 রান করতে পারে, সে, আমার বিশ্বাস, সে অর্ধশতকও করতে পারে, শতকও করতে পারে। সুতরাং তার উপরে এক্সট্রা একটা আমার নজর থাকবে যে সে রানটাকে 30-40টাকে 50 থেকে 100তে ডাইভার্ট করতে পারে কিনা। আর পরে তো আসবে তাইজুল ইসলাম, কি বলাররা আসবে, স্পিনাররা আসবে, পেস বলাররা আসবে। তাদের কাছ থেকে তো আসলে রান আশা করি না, রান আশা করি মূলত টপ অর্ডার এবং মিডল অর্ডারের কাছ থেকেই। যদি বাংলাদেশ দলের টপ অর্ডাররা ভালোভাবে তাদের নিজের কাজটা করতে পারে, তাহলে এই পিচে 300 রান করা অসম্ভব কিছু না। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সেই স্কিল আছে, কিন্তু ধারাবাহিকভাবে সেই রানটা করতে পারছে না। যদি প্রথম টেস্ট ম্যাচ হারার পরে এই টেস্ট ম্যাচ না জিততে পারে, তাহলে কিন্তু আমরা টেস্ট সিরিজ হেরে যাব। সুতরাং এদিকটা খেয়াল রাখতে হবে। শুভকামনা রইল বাংলাদেশ দলের টপ অর্ডার এবং ব্যাটিং সব ব্যাটসম্যানদের কাছে, শুভকামনা রইল। আশা করব ভালো একটা ইনিংস বাংলাদেশ উপহার দিবে।